আকাশবাণী খবর পড়ছে ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হল বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেছেন গোটা বিশ্বই এখন এক অস্থির সময়ের মধ্যে দিয়ে চলেছে, আর সেই চ্যালেঞ্জের মোকাবিলায় সংগঠন কোয়াড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি আজ টোকিওয়ে কোয়াডের বিদেশমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কথা বলেন। সংসদের উভয় কক্ষেই আজ ফের কেন্দ্রীয় বাজেট নিয়ে আলোচনা শুরু হয়েছে। রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্ব শেষে দিল্লিতে কোচিং সেন্টারের বেসমেন্টে জমা জলে আটকে ৩ পড়ুয়ার মৃত্যু নিয়ে আলোচনা হবে। সুপ্রিম কোর্ট বিহারে চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন ক্ষেত্রে ভর্তির জন্য ৬৫% জাতিভিত্তিক সংরক্ষণ বাতিল করে পাটনা হাইকোর্টের দেওয়া নির্দেশের ওপর স্থগিতাদেশ দিতে অস্বীকার করেছে। আবগারি নীতি মামলায় সিবিআই অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে। নতুন দিল্লিতে শনিবার নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মাইক বন্ধ করার অভিযোগ নিয়ে রাজ্য বিধানসভায় আলোচনার জন্য আজ তৃণমূল কংগ্রেস একটি নিন্দা প্রস্তাব আনলে শাসক ও বিরোধী দলের চাপানুতরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আজ আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস নানা অনুষ্ঠানে পালিত হচ্ছে। পশ্চিমবঙ্গে বাঘের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। আসছে বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেছেন গোটা বিশ্বই এখন এক চ্যালেঞ্জিং সময়ের মধ্যে দিয়ে চলেছে, তা সে নিরাপত্তা, স্থিতিশীলতা, অগ্রগতি বা সমৃদ্ধি যে ক্ষেত্রেই হোক না কেন। আর সেই চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য দরকার বিশ্বস্ত সঙ্গী এবং আন্তর্জাতিক সহযোগিতা। টোকিওয়ে আজ কোয়াডের বিদেশমন্ত্রীদের বৈঠকের পর সাংবাদিকদের ডক্টর সুব্রমণিয়াম বলেন ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও জাপান এই 4টি দেশের সংগঠন কোয়াড হল এমনই এক সহযোগিতার নিদর্শন। এই সংগঠনের নানান কর্মকাণ্ড যেভাবে বিভিন্ন ক্ষেত্রের ওপর সুদূর প্রসারী প্রভাব বিস্তার করছে তাতে তিনি সন্তোষ ব্যক্ত করেন। আজকের বিদেশমন্ত্রীদের এই বৈঠক 4টি সদস্য দেশকে এক নতুন দিশা দেখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন। গত কয়েক বছরে এই কোয়াড দেশগুলি টেলিযোগাযোগ, প্রযুক্তি, সমুদ্রের তলদেশে কেবল সংযোগ থেকে শুরু করে সাইবার নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, পরিকাঠামো, দক্ষতা বৃদ্ধি ও প্রশিক্ষণ, সন্ত্রাসবাদ প্রতিহত করা, বিপর্যয় মোকাবিলা এবং বিভিন্ন মানবিক ত্রাণ সহায়তার কাজ চালিয়ে যাচ্ছে বলেও ডক্টর জয়শঙ্কর উল্লেখ করেন। এই জন্য 16টি ওয়ার্কিং গ্রুপও রয়েছে। আজকের বৈঠকে কাজের পরিধি আরও বাড়ানোর ব্যাপারে 4টি দেশই সহমত হয়েছে বলে তিনি জানিয়েছেন। দেশে চাকরির কোনো অভাব নেই এবং বর্তমান সরকারের গৃহীত নীতির ফলে বেকারত্বের হার 3.2% নেমে এসেছে বলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া জানিয়েছেন। আগামী বছরগুলিতে বেকারত্বের হার 3% নিচে নেমে আসবে বলে লোকসভায় প্রশ্নোত্তর পর্বে তিনি আজ আশা প্রকাশ করেন। কেন্দ্রীয় বাজেটের প্রশংসা করে শ্রী মান্ডভিয়া বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিকল্পনায় 5 বছরে 4 কোটিরও বেশি মানুষের কর্মসংস্থান হবে। এই লক্ষ্যমাত্রা অর্জনে 2 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সংসদের উভয় কক্ষে আজ ফের 2024-25 কেন্দ্রীয় বাজেট নিয়ে আলোচনা শুরু হয়েছে। লোকসভায় আজ দিল্লিতে 3 ছাত্রের মৃত্যুর বিষয়টি তোলা হয়। বিজেপি ও কংগ্রেস এর ফলে তদন্তের দাবি জানায়। এদিকে রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বের পরই দিল্লিতে কোচিং সেন্টারের বেসমেন্টে জমা জলে আটকে পড়ে 3 সিভিল সার্ভিস পড়ুয়ার মৃত্যু নিয়ে আলোচনার কথা। এর আগে অধিবেশনের শুরুতে চেয়ারম্যান জগদীপ ধনকর এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন কোচিং এখন ব্যবসায় পরিণত হয়েছে। সংবাদপত্র খুললে সামনের পাতা জুড়ে কোচিং সেন্টারের বিজ্ঞাপন লক্ষ্য করা যায়। এই বিষয়ে তিনি সব দলের নেতাদের সঙ্গে তার ঘরে বৈঠকে বসবেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 23 জুলাই বাজেট পেশ করেন। শাসক ও বিরোধী দলের সাংসদরা 24 জুলাই থেকে বাজেটের উপর আলোচনা শুরু করে। এদিকে দিল্লি পৌরসভা ওল্ড রাজেন্দ্রনগর এলাকার বেসমেন্টে চলা 13টি সিভিল সার্ভিসেসের কোচিং সেন্টার সিল করে দিয়েছে। আধিকারিকরা জানিয়েছেন বেসমেন্টের 3টি কোচিং সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে এবং সরকার তদন্তের নির্দেশ দিয়েছে। গত শনিবার বেসমেন্টে জমা জলের বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে 3 ছাত্রের মৃত্যুর ঘটনার পর এই পদক্ষেপ গ্রহণ করা হয়। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক আজ নতুন দিল্লির মানেকশা সেন্টার অডিটোরিয়ামে জাতীয় শিক্ষানীতি NEP 2020 রূপায়ণের 4র্থ বর্ষ উদযাপন করছে। অখিল ভারতীয় শিক্ষা সমাগম ABBS এর 2024-এর সঙ্গে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। NEP 2020 সফল রূপায়ণে জড়িত সকলকে এক ছাতার তলায় নিয়ে আসতেই এই সমাগমের আয়োজন। অর্থ পাচার মামলায় অভিযুক্ত ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে হাইকোর্টের জামিন মঞ্জুরের বিরুদ্ধে ইডির আবেদন সুপ্রিম কোর্ট আজ খারিজ করে দিয়েছে।
বিচারপতি বি.আর. গাভাই ও বিচারপতি কে.ভি. বিশ্বনাথনের বেঞ্চ বলেছেন, আপাত দৃষ্টিতে হেমন্ত সোরেনকে নির্দেশ মনে করে ঝাড়খণ্ড হাইকোর্ট যে রায় দিয়েছে তা অত্যন্ত যুক্তিসঙ্গত। সুপ্রিম কোর্ট বিহারে চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন ক্ষেত্রে ভর্তির জন্য 65% জাতিভিত্তিক সংরক্ষণ বাতিল করে পাটনা হাইকোর্টের দেওয়া নির্দেশের উপর স্থগিতাদেশ দিতে অস্বীকার করেছে। বিহার সরকারের দায়ের করা এই সংক্রান্ত আবেদনের ভিত্তিতে শীর্ষ আদালত নোটিশ জারি করেছে। সেপ্টেম্বরে এই নিয়ে শুনানি গ্রহণ করতেও তারা সম্মত হয়েছে। উল্লেখ্য, বিহার সরকার রাজ্যের সরকারি চাকরি ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে তপশিলি জাতি, উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য সংরক্ষণ 50 থেকে বাড়িয়ে 65% করার বিজ্ঞপ্তি জারি করে। গত মাসে পাটনা হাইকোর্ট সরকারের সেই নির্দেশিকা বাতিল করে রায় দেয়। আবগারি নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে রাউস অ্যাভিনিউ আদালতে চার্জশিট পেশ করেছে সিবিআই। দিল্লি হাইকোর্টে আজই কেজরিওয়ালের জামিনের আবেদনের শুনানি হওয়ার কথা। অর্থ পাচার মামলায় আম আদমি পার্টি এবং তার আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ইডি। গত 12 জুলাই সুপ্রিম কোর্ট মুখ্যমন্ত্রীকে অন্তর্বর্তী জামিনে মুক্তি দিলেও সিবিআই এর হাতে গ্রেপ্তার হওয়ায় তিনি জেল থেকে বেরোতে পারেননি। সম্প্রতি দিল্লির একটি আদালত আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় অরবিন্দ কেজরিওয়ালের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ 8ই আগস্ট পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। এই খবর আপনারা শুনছেন এফএম প্রচার তরঙ্গে। নতুন দিল্লিতে শনিবার নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মাইক বন্ধ করার অভিযোগ নিয়ে রাজ্য বিধানসভায় আলোচনার জন্য আজ তৃণমূল কংগ্রেস একটি নিন্দা প্রস্তাব আনলে শাসক ও বিরোধী দলের চাপান উত্তরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অধিবেশনের শুরুতেই প্রস্তাব উত্থাপন করে মন্ত্রী মানস ভূঁইয়া আলোচনার দাবি জানান। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় আলোচনার অনুমতি দিলে মানসবাবু অভিযোগ করেন, নীতি আয়োগের বৈঠকে যে অগণতান্ত্রিক আচরণ করা হয়েছে গোটা দেশ তার সাক্ষী। বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ এই প্রস্তাবের তীব্র নিন্দা করে বলেন, মুখ্যমন্ত্রীর অভিযোগ যথার্থ নয়। সংবাদপত্রের রিপোর্ট নিয়ে যদি বিধানসভায় আলোচনা হয় তবে মন্ত্রী ফিরহাদ হাকিমের বিতর্কিত মন্তব্য কেন আলোচ্যসূচিতে স্থান পাবে না সেই প্রশ্ন তোলেন তিনি। এরপর প্রস্তাবের পক্ষে লাভলি মৈত্র, নির্মল ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম ও শোভনদেব চট্টোপাধ্যায় বক্তব্য পেশ করেন। প্রস্তাবের বিরোধিতা করেন দীপক বর্মন, শিখা চ্যাটার্জি, অম্বিকা রায় প্রমুখ। আলোচনা চলাকালীনই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলে বিজেপি সদস্যরা স্লোগান দিতে শুরু করেন। কিছুক্ষণ পর শঙ্কর ঘোষের নেতৃত্বে তারা সভা থেকে ওয়াকআউট করেন। এদিকে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেছেন, মুখ্যমন্ত্রী নিজের সংসদীয় দায়িত্ব পালন করতে নীতি আয়োগের বৈঠকে গেছিলেন, সেখানে তাকে বক্তব্য রাখতে বাধা দেওয়া অত্যন্ত নিন্দনীয়। সরকার পক্ষের আনা এই প্রস্তাবের ওপর পূর্ণ সমর্থন জানিয়ে অধ্যক্ষ বলেন, বিধানসভায় গৃহীত প্রস্তাবটি কেন্দ্রের কাছে পাঠানো হবে। পশ্চিমবঙ্গে টাকার বিনিময়ে স্কুলে চাকরি দেওয়ার মামলায় এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি বহু ছোট কৃষিজাত পণ্য সংগ্রহ তথা বিপণন সংস্থার সন্ধান পেয়েছে। এই সংস্থাগুলির মাধ্যমে বেআইনি অর্থের লেনদেন করা হতো। সূত্রের খবর, ইডি এইরকমই 90টি সংস্থার খোঁজ পেয়েছে। তবে চালান হওয়া অর্থের পরিমাণ খুব বড় না বলে খবর রয়েছে। মোট 68 কোটি টাকা অন্যত্র সরানো হয়েছে কৃষিজাত পণ্য সংগ্রহ তথা বিপণন সংস্থাগুলির মাধ্যমে। গ্রেপ্তার হওয়া মধ্যস্থতাকারী প্রসন্ন রায়ের ইমেল অ্যাকাউন্ট থেকে এই সংস্থাগুলির সন্ধান পাওয়া গেছে বলে খবর মিলেছে। আজ আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস। এই দিনটি পালনের উদ্দেশ্য হল বিশ্বজুড়ে বাঘের বাসস্থান রক্ষা এবং সংরক্ষণ বিষয়ে সচেতনতা ও সমর্থন বাড়ানো। ওয়াইল্ড লাইফ ফাউন্ড তরফে জানানো হয়েছে, বর্তমানে ভারতে বাঘের সংখ্যা স্থিতিশীল এবং বাড়ছে। বিশ্বের 30% বাঘের বাসস্থানই ভারতে। গতকাল প্রধানমন্ত্রী আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে বলেন, বাঘ এদেশের সংস্কৃতির অঙ্গ। ব্যাঘ্র সংরক্ষণের ক্ষেত্রে জনসচেতনতা গড়ে তুলতে রাজস্থানের রণথম্বর কুলখাড়ি বন্ধ পঞ্চায়েত অভিযানের কথাও বলেন তিনি। এদিকে পশ্চিমবঙ্গে বাঘের সংখ্যা বেড়ে 102-এ দাঁড়িয়েছে। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা গত 4 বছরে 13টি বেড়েছে বলে বিশ্ব ব্যাঘ্র দিবসে আজ জানানো হয়। উল্লেখ্য, গত বছর 27শে নভেম্বর সুন্দরবনে ব্যাঘ্র শুমারি শুরু হয়। 10,300 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গড়ে ওঠা সুন্দরবনের মধ্যে 4,200 বর্গ কিলোমিটার এলাকায় রয়েছে পশ্চিমবঙ্গে। বিশ্বের বৃহত্তম এই বাদাবনে কতগুলি বাঘ রয়েছে তা গোনার জন্য 720টি বিশেষ জায়গায় প্রায় 1,500 ক্যামেরা বসানো হয়েছিল। সেগুলি সঠিকভাবে পর্যবেক্ষণের জন্য বন দপ্তরের 40 জন কর্মী ও স্থানীয় বাসিন্দাদের কাজে লাগানো হয়। প্যারিস অলিম্পিকের তৃতীয় দিনে আজ সকলের চোখ থাকবে ভারতীয় শুটার রমিতা জিন্দালের ইভেন্টের দিকে। বেলা 1টায় মেয়েদের 10 মিটার এয়ার রাইফেলের ফাইনালে তিনি প্রতিদ্বন্দ্বিতায় নামছেন। পুরুষদের একই ইভেন্টে বিকেল 3:30টায় নামবেন ভারতের অর্জুন বাবুদা। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বিদেশমন্ত্রী বলেছেন, গোটা বিশ্ব এখন অস্থির সময়ের মধ্যে দিয়ে চলেছে, আর সেই চ্যালেঞ্জ মোকাবিলায় কোয়াড সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
খবর পড়া এখনকার মতো এ পর্যন্তই।